अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी विजिटिंग द न्यू मैंगोज कैपिटल इन नावगांव बांग्लादेश। और लकीली हमने नाव गाँव अभी कल देखा और गोकुल दांगा देख के हम लोग लिटरली हैरान हुए कि इतनी खूबसूरत सड़क है और पाम ट्रीज आपको वहाँ पे नजर आते हैं। और उन्होंने बताया कि भाई ये गांव बेसिकली पाम ट्रीज की वजह से जाना जाता है। और आज के टाइटल में हमें पता चल रहा है कि भाई मैंगोज कैपिटल भी कहा जाता है इस जगह को। चलते हैं, वीडियो देखते हैं, उसके बाद करते हैं गपशप। चलिए से पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ। और हाँ, मैं आपकी रिएक्ट में बस चले जी, बिस्मिल्लाह करते हैं, अपनी वीडियो स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। বাংলাদেশে আমের নতুন রাজধানী এখন নওগাঁ। গত কয়েক বছর হলোই দেশের সবচেয়ে বেশি আম উৎপাদনের রেকর্ড বরেন্দ্র অঞ্চলের এই জেলার দখলে। এখন আমাদের নওগাঁ সাপাহারকে আমের রাজধানী বলা হয়। নতুন রাজধানী আমাদের এখানে থেকে সারা বাংলাদেশে আম সাপ্লাই করা হয়, পাশাপাশি এখন আমাদের এখান থেকে বিদেশে আম যায়। গ্রীষ্মকাল এলেই এখানকার হাজার হাজার একর জুড়ে ছড়িয়ে থাকা আমবাগানগুলো পরিণত হয় এক সবুজ সোনালী উদ্যানে। আজ আমরা ঘুরে দেখব নওগাঁর পোরশা আর সাপাহার উপজেলার বিস্তৃত আম জনপদ। সেই সাথে জানবো নিতপুরের সীমান্ত ঘেঁষা জীবন আর প্রকৃতির গল্প, যেখানে ছোট্ট এই নদীটি পৃথক করেছে দুটি দেশকে। এটা হচ্ছে এখানকার সীমানা পিলার, আমার বাংলাদেশের শেষ সীমানা এখান থেকে। ইভেন আমি এখন দাঁড়িয়ে আছি নোম্যান্স ল্যান্ডে। এই নদীটাও তো সেই অনুযায়ী নোম্যান্স ল্যান্ডের ভিতরেই পড়েছে। আর এই পুরো ভ্রমণে আমাদের ঠিকানা ছিল মাত্র 350 টাকার একটি কুড়ে ঘর। আমবাগানের মাঝখানে গড়ে ওঠা দারুণ এক ইকো রিসোর্ট। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের এবারের নওগাঁ ভ্রমণের গল্প। দেখো পাম ট্রিজ। আমের কথা বললে আমাদের মাথায় প্রথমে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের কথাই আসে। বড়দের সাতক্ষীরার কথা কারো কারো মাথায় আসতে পারে। তবে আমের সাথে নওগাঁর কানেক্টিভিটি কিন্তু বাংলাদেশে এখনও সেভাবে তৈরি হয়নি। যদিও বর্তমানে আম উৎপাদনে বাংলাদেশের শীর্ষস্থানীয় জেলা হচ্ছে নওগাঁ। এই ফ্যাক্টটা কয়জন জানতেন এটা একবার চিন্তা করেন। আমরা আম জনপদ এক্সপোর্ট করার উদ্দেশ্যে মধুমাস জ্যৈষ্ঠতে আজকে এসেছি নওগাঁয়। আপনারা পোরশাতে যদি আসেন, সেখানে কিন্তু আম কেন্দ্রিক একটা রিসোর্টই আছে, ম্যাঙ্গো কুড়েঘর রিসোর্ট। সেখানে আমাদের বুকিং করা, ওইদিকে যাচ্ছি। আমরা এখন অবস্থান করছি নওগাঁ শহরের বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে। এখান থেকেই মহাদেবপুর হয়ে সাপাহার আর পোরশার বাস পাওয়া যায়। এই মুহূর্তে আকাশ বেশ মেঘলা। এ দফা শহরটা এক্সপ্লোর করা হলো না। ঝটপট করে উঠে পড়লাম পোরশার বাসে। ভাড়া জনপ্রতি 120 টাকা। 120 টাকা ভাড়া। ঢাকা থেকে সরাসরি পোরশা আসতে চাইলে কল্যাণপুর থেকে রাত 11টায় বরেন্দ্র এক্সপ্রেস বাসে চেপে পড়েন। অন্যথায় আমাদের মতো প্রথমে নওগাঁ এসে তারপর এমন চমৎকার পথ ধরে গ্রামীণ নিসর্গের মাঝে হারিয়ে যাওয়ার সুযোগ তো থাকছেই। আমরা যতই পোরশার নিকটবর্তী হতে লাগলাম, রাস্তার দুই পাশ থেকে আমবাগান যেন আমাদেরকে ঝাপটে ধরতে লাগলো। অতঃপর সময় এলো বাস থেকে নেমে পড়ার। এখন সময় 3:45টার মতো। আমরা হচ্ছে পোরশা নিতপুরের উদ্দেশ্যে বাসে উঠেছিলাম। প্রথমে পরে পোরশা, তারপরে একেবারে বর্ডার সাইডে নিতপুর। কিন্তু বাসে জানতে পারলাম এক লোকাল সহযাত্রীর কাছে আমরা যে ম্যাঙ্গো কুড়েঘর রিসোর্টে যাচ্ছি, সেখান থেকে বিকেলে একটু ঘুঘুডাঙ্গার দিকে যাওয়ার প্ল্যান আছে। এই সারাইগাছি বাজারে আমাকে নামতে বললো। এখানে 4টা মূল রাস্তা আলাদা হয়ে গিয়েছে, এখান থেকে রিসোর্টটাও কাছে, এই জন্য সারাইগাছিতে নেমে গেলাম। এখান থেকে পোরশা 7-8 কিলোমিটারের মতো। সারাইগাছির এই চত্বরটা ভালো করে চিনে রাখুন। এখান থেকেই পোরশা সদর, সাপাহার আর চাপাইয়ের রাস্তা আলাদা হয়ে গিয়েছে। আপাতত আমাদের গন্তব্য রিসোর্টের দিকে। সেখান থেকে বিকেলে আপনাদেরকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব ইনশাল্লাহ। ম্যাপ নেভিগেট করে আমরা কুড়েঘরের দিকে এগোচ্ছি। তবে একটু যেন ভ্যাপাচাকাই খাচ্ছিলাম, এরকম জায়গায় রিসোর্টটা কই। যাক, অবশেষে তাদের একটা সাইনবোর্ড খুঁজে পেলাম। একেবারে গ্রামীণ র ফিল বলতে যেটা বোঝায়। আমরা এই যে ম্যাঙ্গো কুড়েঘর রিসোর্টের একেবারে দ্বার প্রান্তে। শেষ মুহূর্তে তো
অটো ভ্যানটা নিয়েও যাইতে পারলাম না, কারণ দেখেন বৃষ্টির কারণে এখানে এখন কি অবস্থা। अरे वो देखो उन्होंने वो बनाया भी बड़ा है, बहुत ही खूबसूरत लग रहा है। আমরা এখন চলে এসেছি ম্যাঙ্গো কুড়েঘর রিসোর্টে, আর এখানে আসার পরে দেখতে পেলাম যে রিসোর্টটা প্রায় লোকজনে ভর্তি বলতে গেলে। ভাইয়ারা কোথা থেকে এসেছেন? আমরা আসছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে। আর ভাইয়া আপনি? আমরা একসাথে 9 জন আসছি। আমরা 9 জন। আপনার নাম? আমার নাম জোবাইর হোসেন। ভালোভাবে থাকার জন্য, মানে ন্যাচারাল একটা পরিবেশে থাকার জন্য এটা বেস্ট। আচ্ছা, আম তো আছে, সেটার কথা না বললাম। ভাই বুকিং তো করা ছিল, গতকাল তো পেমেন্টও করে দিয়েছিলাম। আমরা এখানে অ্যাটাচড বাথরুম সহ যে রুমটা সেটা বুক করে এসেছিলাম। ম্যানেজার ভাই জানালেন একটু আগে গতকালের গেস্ট চেক আউট করেছেন, তাই রুমটা এখনো অগোছালো। যাই হোক, এটাই কুড়েঘরের ভিআইপি রুম। এর অর্ধেক ভাড়ার রুমও কিন্তু এখানে আছে। এখানে এলে ভাই আপনারা শহরের কমফোর্ট ভুলে যাবেন, আপনারা র নেচার এক্সপ্লোর করতে এসেছেন, এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা জাস্ট এখানে চেক ইন করে নিলাম, আর দেখেন এখানে কিন্তু সুন্দর একটা বসার জায়গাও দেখা যাচ্ছে। এটা কি ভেড়ার বারবিকিউ করতেছেন? আমরা কি জয়েন করতে পারি? আমরা কি জয়েন করতে পারি আপনাদের সাথে রাতে? অবশ্যই আমরা আপনার ফলোয়ার সবাই। থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, দেখা হবে আবার ইনশাল্লাহ। আমি ওই ঘুঘুডাঙ্গা দিকে যাচ্ছি তো, ঠিক আছে, গল্প হবে ইনশাল্লাহ। ওকে। বিকেলটা ঘুঘুডাঙ্গা নামক অসাধারণ সুন্দর একটা জায়গায় কাটাবো বলে আমরা ঝটপট রিসোর্ট থেকে বেরিয়ে পড়লাম, না হলে সেখানে পৌঁছাতেই আলো ঝিমিয়ে আসবে। कितनी प्यारी जगह है। हाँ, ये देखो 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 बोथ साइड पे डबल स्टोरी है। हाँ जी, वो कल को ही बता रहे थे ना कि यहाँ पे मड हाउसेस डबल स्टोरी बने हैं। বরেন্দ্র ভূমির একেবারে আদর্শ ভূপ্রকৃতি বলতে যেটা বোঝায় সেরকম একটা জনপদের ভিতর দিয়ে আমরা চলছিলাম, কিন্তু ভাই দুঃখের বিষয় চোখে যা দেখতে পাচ্ছি ক্যামেরায় এতটুকু সেটা তুলে নিয়ে আসা যাচ্ছে না। हाँ আসলে তো আমাদের নিয়ামতপুর পোষা সাফা ধানের একসময় বিখ্যাত ছিল। তো ধানের দাম যেহেতু কমে যাচ্ছে, দিন দিন বাড়তেছে না, আবার ধানও কমে যাচ্ছে, আমাদের এদিকে বরেন্দ্রর ডিপ হচ্ছে না, না হওয়ার কারণে মানে ধান উৎপাদন করা যাচ্ছে না। ব্যাপক হারে আম যখন সাফার হতে লাগছে, তখন এলাকা গোটা আস্তে আস্তে দেখলো যে ধানে যেহেতু আমাদের প্রফিট হচ্ছে না, আমাদের এখানে ডিপ 400 ফিট নিচে দিতে হয়, 400 ফিটের পর পানি ওঠে 300 ফিট থেকে। তাহলে এই যে এত বড় একটা মানে ডিস্টেন্স, মানে লোড নিতে পারছে না, অনেক সময় মোটর তুলতে হয়, খুব কষ্ট। এই জন্য মানুষ দেখলো যে তাহলে আমাদের আম বাগান করলে লাভ বেশি, আমাদের এলাকা আমের জন্য উপযোগী, আর ডিপ এই এলাকা বেশি বেশি দিতে হবে, তাহলে মানুষের উন্নয়ন হবে, আম বাগান সেচ দেওয়া যাবে, আর সেচ দিলে আরো বেশি আম ধরবে। আমার নাম মোহাম্মদ সিরাজ ইসলাম, আমি পল্লী ডাক্তার, নিয়ামতপুর হাজিনগর গনপুর গ্রাম। চলে এসেছি ঘুঘুডাঙ্গার একসময়ের ব্যাপক ভাইরাল সেই তাল সড়কে। জায়গাটা আমাকে যেন 4 বছর আগে সেই প্রথম দেখার মুগ্ধতায় ফিরিয়ে নিয়ে গেল আবার। देखो कितना खूबसूरत लग रहा है ये, है ना? আমরা এখন আছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের অভূতপূর্ব সুন্দর একটি রাস্তা। ঘুঘুডাঙ্গার তাল সাম্রাজ্য বলেন আর তাল সড়ক বলেন, সেই রাস্তার ঠিক মাঝখানে। এখানে আসার পরে আগে ধামাধাম কিছু ড্রোন শট করে নিলাম, গোল্ডেন আওয়ার চলতেছিল তো, এখন নিজেরা একটু রিল্যাক্স করতেছি এইখানে। আর সাথে আছে ছোট ভাই হৃদয় আর আমাদের অটো ড্রাইভার মামা। তো মামা, এখানে যে তাল সাম্রাজ্যের যে প্রায় 3 কিলোমিটার বিস্তৃত তাল গাছ দেখা যাচ্ছে, এগুলোর ইতিহাস বলেন তো, কে লাগাইছিল? এগুলা উপজেলা বাবু সাধনচন্দ্র মজুমদার তখন উপজেলা ছিলেন, তখন উনি এগুলা তাল রোপণ করেছিলেন। কত বছর আগে হবে? আজ থেকে 40-50 বছর আগে, 40 বছর আগে। আসলে অনেকদিন পর শহর থেকে বের হওয়ার পর গ্রামের যে স্নিগ্ধতা আর কি, বিশেষ করে আমি নিরিবিলি খুব পছন্দ করি, অক্সিজেন পাচ্ছি, আসলে পিওর অক্সিজেন। বিকেলটা ঘুঘুডাঙ্গায় কাটিয়ে আবার আমরা কুড়েঘরের পথ ধরলাম।
सनसेट के टाइम ये इनका रिजॉर्ट आ गया ना, वो सही है। इको रिजॉर्ट अगर कहा है तो बिल्कुल सही कहा है उन्होंने। বাংলাদেশে কুড়ে ঘরের মতো এত কম বাজেটের রিসোর্ট আর আছে কিনা আমার জানা নেই। এই যে দেখেন এটা হচ্ছে এখানকার প্রিমিয়াম কোয়ালিটি नजर आ रही है ना, আর এই রুমের সুবিধা হচ্ছে ওয়াশরুম ফ্যাসিলিটি আছে। वॉशरूम भी बना हुआ है साथ में। এরকম একটা জায়গায় এমন রিসোর্ট করেছে, এটাই তো बेसिक्स देखो सारी दे दी है সুন্দর একটা দড়ির খাট আছে। गांव में देखिए ऐसी মাটির ঘরে এখানে জানালা ছিল, পরে বোধহয় সিকিউরিটি কনসার্নে এটা ক্লোজ করে দিয়েছে। ये देखो विंडो के भी এই রিসোর্টের সবচেয়ে কম বাজেটের রুমটা এবার আপনাদেরকে দেখাবো, চলেন। ये ऐसे टच वाला এই যে এই রুমটা দেখতে পাচ্ছেন, नॉर्मल এই রুমটা দুজনের জন্য 350 টাকা পড়ে। हाँ। একজনের জন্য কিন্তু 175 টাকা আসে। যদিও এই রুমে কিন্তু কোনো ওয়াশরুম ফ্যাসিলিটি পাবেন না, তবে রাত কাটানোর জন্য যথেষ্ট ভালো বলতে হয়। এবার শুরু হচ্ছে আমাদের রাতের বারবিকিউয়ের আয়োজন। পুরো ব্যাপারটা ছিল একেবারে প্রফেশনাল লেভেলের। हाँ। कितनी सारी थालियां बनाई हैं हाँ। এই ল্যাম্প গ্রিলের স্বাদ এখনো মুখে লেগে আছে। আর এমন পরিবেশে বসে ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে যা খাবেন তাই আসলে ভালো লাগবে। নিঃসন্দেহে দারুণ এক অভিজ্ঞতা ছিল। अच्छा जी, नो स्मोकिंग जोन है हाँ। কুড়ে ঘর থেকে আপনাদের সবাইকে শুভ জানি, সকাল। কিতনি খুবসুরত রাতে বেশ লাগতি ভালো হ্যায় না ঘুম ये? হয়েছে, আর হবেই না বা কেন। এরকম একটা ইকো ফ্রেন্ডলি রিসোর্টে এসে কারো খারাপ সময় কাটতে পারে বলেন? রাতে বারবিকিউয়ের আড্ডা, তারপরে গানের আসর। গানের আসরটা তো শ্যুট করাই হয়নি, সব কিছু মিলে দারুণ একটা 4-5 উপভোগ্য সন্ধ্যা রাত ছিল। बाइक के लेके नीचे ये भी আসলে ভাই আমরা এটা জনপদ এক্সপ্লোরেশন ট্যুরে বের হয়েছি, যেখানে রাত সেখানে কাপ টাইপের একটা প্ল্যান নিয়ে। তার উপরে মনে করেন এরকম একটা রিসোর্ট আমাদেরকে এই ট্যুরের আনন্দটা আরও অনেক গুণ বাড়ায় দিল। আমরা কুড়েঘর থেকে বের হয়ে এখন আছি বেজোড়া বাজারের পথে। বেজোড়া হয়ে আমরা যাব হচ্ছে সারাইগাছি, সেখান থেকে পোরশা সদরে। আজকে আমাদের প্ল্যান পোরশার নিতপুর বর্ডার সাইডে আমরা ঘোরাফেরা করব। সেখান থেকে বাংলাদেশে নওগাঁর আমের যে হট জোন সাপাহারের দিকে যাব আমরা ইনশাল্লাহ। এরপর সারাইগাছি থেকে আমরা অটোভ্যানে করে চলে এলাম পোরশা বাজারে। पोर्शा चाबी देखो ऑटोमेटिक टच का जैसे वो देखो मस्जिद अच्छी बड़ी है। আমরা চলে এলাম পোরশা সদরে। আর পোরশা সদরে আসতেই একটা চমৎকার মসজিদ এখানে দৃষ্টিগোচর হলো। পোরশা মার্কাজ জামে মসজিদ স্থানীয়ভাবে অত্যন্ত ঐতিহাসিক ও প্রভাবশালী একটি ধর্মীয় প্রতিষ্ঠান। মসজিদটি 1706 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীতে 1940 সালে পুনর্নির্মাণ ও 1996 সালে সম্প্রসারণ করা হয়। প্রায় 3 শতাব্দীরও বেশি সময় ধরে মসজিদটি এলাকার ধর্মীয় শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। মসজিদের পাশেই রয়েছে পোরশা বড় মাদ্রাসা, যা স্থানীয়ভাবে মার্কাজ মাদ্রাসা নামেও পরিচিত। এই মাদ্রাসা দীর্ঘদিন ধরে নওগাঁর উত্তরাঞ্চলে কওমি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসে। ये डिफरेंट लेवल खूबसूरत लग रहा है। अच्छा ये प्रॉपर सही वाला मदरसा बना हुआ है जैसे जामिया अशरफिया वगैरह। এরপর আমরা নিতপুর সীমান্ত সড়ক ধরে ভারত বাংলাদেশ সীমান্ত পিলারের সন্ধানে এগুতে লাগলাম। আমরা চলে এসেছি এখন বর্ডার সাইডে। এটা হচ্ছে নিতপুর মাস্টারপাড়া। ক্যামেরাটা জাস্ট আমি ফ্লিপ করে দিলে ওই পাশে আপনারা দেখতে পাবেন। ওইদিকে যাব এখন। ছোট একটা নদীর প্রবাহ দেখা যাচ্ছে, পুনর্ভাবা নদী। আর পুনর্ভাবা নদীর ঠিক ওই পারেই হচ্ছে ভারত সীমান্ত। ওইদিকে মালদা জেলা শীতলকুর্সি নামে একটা জায়গা দেখতে পাচ্ছি ম্যাপে। আর এই হাতের বাম দিকে হচ্ছে বিজিবি ক্যাম্প, ওইদিকে ক্যামেরা করা যাবে না। বেশ কয়েকটা দোকান দেখা যাচ্ছে, এখানে লোকজন ঘুরতে আসে, এলাকার একটা টুরিস্ট স্পটের মতো। বর্ডার ঘুরতে আসার একটা বাতিক আমাদের স্বভাবতই থাকে, সেই জন্য এখানে ছোট্ট একটা বাজার গড়ে উঠছে। আচ্ছা ঠিক আছে, কথা না বাড়াই, এখন আমি বর্ডারের দিকে আপনাদেরকে নিয়ে যাই। হৃদয় মুভ। আমরা সীমানার একেবারে দৌড় গোড়ায় চলে এসেছি। যে নদীটার কথা বলছিলাম পুনর্ভাবা নদী, এই তো সামনে।
একটু আগে বিজিবির একটা বোট এই দিক দিয়ে উঠে গেল, আমরা ভিডিও পজ দিয়েছিলাম এই জন্য। আচ্ছা, সামনে একটা সীমানা পিলারও দেখা যাচ্ছে, আমি যাবো এখানে নিয়ে আপনাদের সামনে। চমৎকার বাতাস এখানে নদীর পাড়ে, পুনর্ভবার একটা সংকীর্ণ প্রবাহ, কিন্তু দেখেন ছবির মতো সুন্দর একটা আবহ তৈরি করে রেখেছে এখানে। সীমান্ত এলাকায় ঘুরতে এলে একদিকে যেমন ভালো লাগে, তেমন এটা কি বলবো, একটা কনফিউজিং অনুভূতির ব্যাপার, কত কাছে তবুও কত দূরে। এটা হচ্ছে এখানকার সীমানা পিলার, আমার বাংলাদেশের শেষ সীমানা এখান থেকে। এটা হচ্ছে 230 নম্বর পিলার, সংকেতটা আমি বুঝতে পারছি না, তবে এখান থেকে হচ্ছে আমার বাংলাদেশের সীমানা শেষ। ইভেন আমি এখন দাঁড়িয়ে আছি নোম্যান্স ল্যান্ডে, এই নদীটাও তো সেই অনুযায়ী নোম্যান্স ল্যান্ডের ভিতরেই পড়েছে। এখান থেকে 150 ফিট পরে যদি ভারত দিতে চায় সেখানে কাঁটাতারের বেড়া দিতে পারবে। ইদানিং এই দিকটায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে, সাপাহার, তারপরে এইদিকে নিতপুর সাইডে। যাই হোক, ওগুলা পলিটিক্যাল আলাপ, সেই সব নিয়ে কল্পনা করি। আমরা ঘুরতে এসেছি পোরশার নিতপুর সীমান্তে, এখন দাঁড়িয়ে আছি পুনর্ভবা নদীর পাশে, যে পুনর্ভবা এখান থেকে কিন্তু দিনাজপুরের ওইদিকেও চলে গিয়েছে। ফেরার পথে এক কুমার বাড়ি চোখে পড়ল। দাদা এক চাই মাটির দলা থেকে সুনিপুণ হাতের কাজে তৈরি করছেন টাকা জমানো ব্যাংক। কিছুক্ষণ মুগ্ধ হয়ে সেটাই দেখতে লাগলাম। अलग नहीं किए उसको, ये गुल्लक जैसे हाँ हो सकता है वही हो। क्या अलग नहीं किए। পোরশা থেকে আমরা চলে এলাম সাপাহার সদরে। हार्ट है বেশ ক্ষুধা পেয়েছে, আশেপাশে না খুঁজে পথের ধারে একটা হোটেলে খেতে বসে গেলাম। এবার আমরা পাশেই একটা ঐতিহাসিক দিঘিতে ঘুরতে যাব। ये एक वहाँ का टाउन दिखा रहे हैं वैसे पहले। আমরা এখন চলে এসেছি সাপাহার উপজেলা সদরে। এখানে আসার পরে রোড সাইডে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে নিলাম, লাঞ্চ করে এখন যাবো হচ্ছে দিবর দিঘির পথে। আর এটাই হচ্ছে সাপাহারের একেবারে প্রাণ কেন্দ্র। আর এখানে দেখেন অলরেডি কিন্তু আম এখানে চলে এসেছে বাগান থেকে, এখান থেকে এখন চলে যাবে হচ্ছে দূর দূরান্তে। ওনার সাথে কথা বলছো, আমরা দিবর দিঘি যাই চলো, তারপরে আমটা আবার একটু চলে আসুক, আমরা এখানে তো আসতেইছি। ভারতের কাছাকাছি, মানে ক্যামেরাম্যানে এখান থেকে এই 10-8 কিলো থেকে আর সব ওখানে ভারত সীমান্ত আছে এখানে, তাই না? ওখানে আমের বিখ্যাত, মানে ওখানে হাফ কেজি একটা আম বাড়ি করে হাফ কেজি। ये सारे मेरे वाले आम ही लेके जा रहे हैं। চারপাশে আমবাগান ঘেরা এই অসাধারণ সুন্দর দিঘিটি দিবর দিঘি। একাদশ শতাব্দীতে পাল সম্রাট দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বরেন্দ্র অঞ্চলে একটি বিদ্রোহ সংগঠিত হয়, যা ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহের নেতা ছিলেন দিব্যক নামের এক শক্তিশালী স্থানীয় শাসক। প্রায় 60 বিঘা জায়গার উপরে বিস্তৃত এই দিঘি, এর নামই হচ্ছে দিবর দিঘি। আর এই দিঘির ইউনিকনেস হচ্ছে দিঘির ঠিক মাঝখানে অবস্থিত ওই যে দেখেন গ্রানাইট নির্মিত একটা উঁচু স্তম্ভ আছে, যার নাম কিনা দিব্যক স্তম্ভ। ইতিহাসবিদদের মতে দিবর দিঘি এবং এর মাঝখানে অবস্থিত বিখ্যাত স্তম্ভটি সম্ভবত সেই বিজয়ের স্মৃতিচিহ্ন হিসেবে নির্মিত হয়েছিল। এইখানে পুরো রাস্তা জুড়ে আম বোঝাই ভ্যান সব হচ্ছে বাগান থেকে এসেছে ক্যারেট ভর্তি করে আম নিয়ে। এগুলো কি জাতের আম, কি জাতের আম এগুলা? হিমসাগর। হিমসাগরকে তো খিরসা বলে, ল্যাংড়া বলবে কেন? খিরসা, হ্যাঁ খিরসা হিমসাগর একই আম। दो तरह इसमें येलो रेड दिया पतला लंबा है। हाँ এখানে আমরা একটা আড়তের ভিতরে এখন ঢুকতেছি। আড়তের ভিতরে সব আম চাষিদের কাছ থেকে আম নিয়ে এসে বিপুল পরিমাণে এখানে স্টক করা হচ্ছে। অবশ্যই এগুলো স্টক করে বেশি দিন রাখাও যায় না। वाह वाह वाह, এগুলো কি সব হিমসাগর নাকি? ना बड़ा मुश्किल है। হিমসাগর, ল্যাংড়া আর নাক ফজলি, এই তিনটা আম হচ্ছে এখানে। এই যে ব্যানানা ম্যাঙ্গো দেখা যাচ্ছে এই পাশে। ये फजली, हाँ এটা কি কুরিয়ারে চলে যাবে নাকি? पतला लंबा वाला फजली।
পিক আপগুলা পাশাপাশি বড় ট্রাকগুলো আমাদের এখানে সব প্রতিদিন মনে করে সরবরাহ হয়। পাশাপাশি অনলাইন এবং এমনি খাওয়ান গাক বিভিন্ন জায়গায় বাংলা সব প্রান্তে মানে হয় আম সরবরাহ দেওয়া হয় এখান থেকে। এবং শত শত নয় হাজার হাজার বিভিন্ন জায়গা থেকে আম ব্যাপারীরা আমাদের এখানে আম কেনার জন্য আসে। এখন আমাদের নওগাঁ সাপাহারকে আমের রাজধানী বলা হয়। এখানে আমরা একটা হিমসাগর আম একেবারে কেটে চেক করে খেয়ে দেখবো এখন যে কি অবস্থা নওগাঁর আমের। বিসমিল্লাহ। तो वो नहीं कि भाई काटा तो साथ ही वो नरम हो के पल्प उसका होगा सॉलिड पल्प। ঠিকঠাক আছে? মানে যদি এটা ঠান্ডা থাকতো তাহলে আরো বেশি মিষ্টি লাগতো। এরপর তো আম হয় না। খিরসার উপরে কোনো আম নাই, যত যাই কিছু বলেন। हाँ लेकिन अब खुल गया तो अब रुका नहीं जाएगा। সীমান্ত সড়ক ধরে এগিয়ে চলছিলাম ভারত বর্ডারের দিকে, আর এখানে রাস্তার দুই পাশেই ভাই আম বাগান দেখেন। এই যে এই দিকেও বিশাল আমের বাগান, এই দিকেও আমের বাগান। গতকাল থেকে ভাই এই আম জনপদে ঘুরতেছি, মেইন রোডের দুই পাশে আমের বাগান দেখতে দেখতে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করছিলাম, কিন্তু কোনো বাগানে ঠিক সেইভাবে কিন্তু ঢোকা হয় নাই। তো ভাবলাম যে এখন একটা বাগান আপনাদের ঘুরাই দেখালে কেমন হয়। अच्छा देखो पतले पतले दरख्त हैं, टाइप्स डिफरेंट है ना, तो आपको उनके तने আমরা এখানে দেখেन একটা বাগানে এখন প্রবেশ করেছি। ये बहुत बड़े बड़े पाकिस्तान का आम दुनिया में बहुत ज़्यादा फेमस। ये देखो कितने कितने खूबसूरत लग रहे हैं। ये हमारे जैसा বাংলাদেশের আনাচে কানাচে যে এরকম অদ্ভুত সুন্দর সব জায়গা রয়েছে, এটা যদি বাংলার পথে প্রান্তরে না ঘোরেন তাহলে কিভাবে বুঝতে পারবেন। আর সেই জন্যই কিন্তু আমি নতুন এই সিরিজটা শুরু করেছি। সিরিজের নাম আমি কিন্তু সেভাবে এখন অ্যানাউন্স করিনি, তবে আমার ইউটিউব চ্যানেলে আপনারা একটা প্লেলিস্ট দেখতে পাবেন, পথে পথে বাংলা। আমি এই সিরিজটা পথে পথে বাংলা নামে ইনশাল্লাহ এটা কন্টিনিউ করব। আর আমাদের উত্তরবঙ্গ ছাপিয়ে দক্ষিণবঙ্গ, উত্তর পূর্ববঙ্গ, এগুলো সব জায়গায় গ্রামীণ জনপদ কোথাকার কি বিখ্যাত, আমি গ্রামীণ ট্যুরিজমটাকে আপনাদের মাঝে নতুন করে পরিচয় করে দিতে চাই এই সিরিজের মাধ্যমে। ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে সেটাই অবশ্যই আমি গ্রহণ করব, সেইভাবে আমি চ্যানেলটাকে এই সিরিজটাকে অ্যাটলিস্ট সাজাবো। এখন আমি অবস্থান করছি সাপাহারের একটা একদম ন্যাচারাল আম বাগানের মাঝে। এই আম বাগানটা আপনারা যারা রাজশাহী কিংবা চাপাই সাইডে আম বাগান ঘুরেছেন সেটার সাথে কিন্তু অনেকটা ভিন্ন রকম। আমরা রাজশাহী চাপাই সাইডে কি দেখি, বড় বড় আম গাছ সব, সেখানে 20 বছর 25 বছর 50 বছর পর্যন্ত আম গাছ আছে। ধরেন 10-15 বছর একটা গাছে আম দিল, তারপরে আবার নতুন করে ডালে ডালে কলম করে নতুন করে ওইখানে ফলন নিয়ে আসা হয়। কিন্তু আমরা দেখেন এখানে একটা আম্রপলির বাগানে আছি, সবগুলো গাছ কিন্তু একটা নির্দিষ্ট সাইজের। এখানে জমিগুলো হচ্ছে 12 বছর করে লিজ দেওয়া হয়, অর্থাৎ 12 বছর পরে পরে একবারে নতুন করে এনারা বাগান নতুন করে সেট আপ দিবেন, এরকম একটা প্রিপারেশন থাকে। এবং এর মাঝে যদি কখনো ফলনে সমস্যা হয় কিংবা কোনো গাছ আরও বেশি দিন রাখতে হয়, সেক্ষেত্রে এই গাছগুলো আমরা একটু আগেও দেখেছি ওনারা একেবারে হার্ড প্রুনিং করে দিয়ে সেখানে অন্য কোনো জাত, যেমন আম্রপলি গাছ হার্ড প্রুনিং করে দিয়েছে, তারপরে সেখানে বাড়ি 4 কিংবা ব্যানানা ম্যাঙ্গো এই গাছগুলো ওনারা কলম করেন। আর এইভাবে ওনারা উৎপাদন নির্ভর আম চাষটা করে যাচ্ছেন নওগাঁয়, যার ফলশ্রুতিতে নওগাঁ এখন বাংলাদেশের সর্বোচ্চ আম উৎপাদনকারী জেলা। सबसे अच्छा आम कहते हैं अभी यहाँ पे पाया। এই যে ডাল কাটতেছি, স্প্রে করতেছি। আম্রপলির গাছ, জি আম্রপলি। তাহলে তো আর 5-7 দিনের মধ্যে এগুলো বোধহয় বাজারে চলে যাবে নাকি? वो सब्जी इंशाल्लाह। ऐसे नहीं हर आम ही काटी जाएंगे ना, वो देख के उसको काटते हैं। तो हमको पता चल जाता है कौन सा पका हुआ है कौन सा नहीं। এখানে আমরা চলার পথে আর একটা আম বাগানে ঢুকে গেলাম। এই আম বাগানে আমরা গৌরমতি আম স্পেশাল প্যাকেজিং করে ওনারা সংরক্ষণ করেন, এই ব্যাপারটা দেখার জন্য এলাম। ये সাইজ কিরকম আমের? আমগুলো দেখে বোঝাচ্ছে না, আবার অনেক বড়, মানে নর্মালের থেকে তখন এই আমটা ভালো বড়। এগুলা কেজিতে কয়টা করে হয়? এটা কেজিতে ধরে নাও দুইটা লাগে, 3টা লাগে। 2টা থেকে 3টা আমে হচ্ছে কেজি হয়। আর এই যে প্যাকেজিং যে করানো হয়, এগুলা একদম প্যাকেট লাগানো সব বাবদ 5 টাকা করে পড়ে, তাই না?
अच्छा, कल परसों जो हमने वीडियो की ना, उसमें बेसिकली हमने जो पाम ट्री वाली रोड थी ना, हाँ जी। उसको देखा कि कैसे वो सड़क पहचान बन गई नाव गांव की। बिल्कुल। लेकिन आज की इस वीडियो के अंदर हमें पता चला कि भाई नाव गांव तो अपने मैंगोज के लिए भी बहुत ज्यादा फेमस न्यू है। मैंगो कैपिटल ऑफ बांग्लादेश। ऐसा बांग्लादेश, ही है। बिल्कुल और ऐसे आप ही है। देखो कि राजशाही तो पहले ही बहुत फेमस है हाँ, अपने आमों के हाँ लिए, जी। अब से नावगांव भी है। हाँ, बिल्कुल। बिल्कुल इसी तरह से है। खैर उन्होंने वो सारी चीजें बताई ना कि भाई पहले इस पूरे इलाके के अंदर चावल हाँ पैदा जी। होता था, लेकिन अब वाटर लेवल बहुत नीचे हो गया, जिसकी वजह से उन्होंने अब आम के आम के बागान बागान। वहाँ पे बना ऐसे लिए। ही। और क्या खूबसूरत जगह हैं, कितने प्यारे बागान वहाँ पे और दिखाए हैं। वैरायटी है आमों की हाँ, वहाँ पे, डिफरेंट हाँ, टाइप्स ऑफ बिल्कुल। मैंगोज वहाँ पे अवेलेबल हैं। और आप देखिए हर चीज को काटने का, उसको आम को उतारने का अलग तरीका है, अलग कौन सा कब तरीका पक है। गया, हाँ कौन जी, सा कब पक गया, वो उनको तो वो पता है। देखिए ना, एक हमने आम की वैरायटी देखी जिसको उन्होंने रैप किया हुआ था पेपर के साथ। एग्जैक्टली, हाँ हाँ, ज़ारा ये ना सिक्योर किया जाता हाँ है जी। प्रॉपरली। अगर आप कोई इसके ऊपर कंप्लीट डॉक्यूमेंट्री देखो ना, तो आपको बहुत अच्छे से समझ आएगी कि भाई बिल्कुल। बेसिकली आम को पकाने का तरीका, उसको कीड़े से बचाने का तरीका, कि किस तरह से वो पक जाए, बेहतरीन बने। अच्छा, ये दूसरा सारी रेमेडीज एक चीज जो डिफरेंट थी इस वीडियो में, बांग्लादेश के अंदर बड़े छोटे दरख्त के ऊपर आम ग्रो करना शुरू हो जाता है। हमारे यहाँ पे जो दरख्त होते हैं आमों के, वो बहुत बहुत बड़े मतलब वो होते कहते हैं। हैं तना कि बहुत एटलीस्ट बड़ा 6 से 7 साल चाहिए आपको कि आपका दरख्त जो है वो फल देना शुरू कर दे, बिल्कुल ऐसे ही। लेकिन ये बहुत छोटे दरख्त हैं, लेकिन आप देखो कि आम कितना ज्यादा लगा हुआ था उनके ऊपर। सो ये बड़ी कमाल की बात थी। बिल्कुल। बहरहाल गोकुल दंगा बहुत खूबसूरत है, आमों के बागान बहुत खूबसूरत है। फिर उन्होंने एक बॉर्डर साइड भी दिखाई ना, हाँ कि जो जी। इंडिया के साथ मिलती हाँ है, जी। बीच में एक दरिया आ रहा है उसके, वो भी हम लोगों ने देखी। सो बहरहाल बहुत सारी चीजें ऐसी थी जो देखने के लायक है, खास तौर पे जो यहाँ पे इको रिजॉर्ट दिखाया है, रिजॉर्ट वो वाकई बहुत में बहुत खूबसूरत ज्यादा है। और खूबसूरत वो है। मड हाउसेस वाली जो वाइब है ना, वो वाकई में बड़ी अट्रैक्ट करती हाँ, है। वो आप सही बिल्कुल। कह रहे थे कि इन्होंने अपने ट्रेडिशन को पकड़ के जी। रखा हुआ है ना। आप देखो कि हर तरह की फैसिलिटी भी मौजूद है यहाँ पे, लेकिन क्या कि अभी भी उन्होंने बेस अपने कल्चर से ट्रेडिशन को जुड़े लेके हुए रखा हैं। है। तो वो बहुत सारी चीजें, बहुत कुछ देखा हमने, सब कुछ बहुत ज्यादा खूबसूरत था। बाकी कोई यहाँ से हमें देख रहा है तो और हम इस जगह के बारे में कुछ गाइड करना चाहते हैं, किसी चीज के बारे में एजुकेट करना चाहते हैं, तो जरूर बताइएगा। वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा, आपने जरूर बताना। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिएगा।